দেখা দিই তোর পারবে না হাতে কোসি দেখাবে ওই বুঝ ক্লাস 11 একটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের কবিতা রয়েছে দা লেবার নাম টপ, ঠিক আছে? তো এই কবিতা থেকে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট তিনটি কোশ্চেন আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখো কোশ্চেন নাম্বার 1, এই তিনটি কোশ্চেন পড়লে ডেফিনেটলি তোমাদের পরীক্ষাতে একটা কমন আসবে, ঠিক আছে? তো দেখো কোশ্চেন নাম্বার 1, what is the engine of the machine, ঠিক আছে? মেশিনের ইঞ্জিন কি? তারপর একটা সিমিলার কোশ্চেন এটার সাথে দিয়ে আসবে, যে এটার সাথে একটু যুক্ত আছে যে হোয়াট ইজ ইট ফুয়েল, ঠিক আছে? তারপর এটা সিমিলার একটা কোশ্চেন তোমাদের এটাই আসবে পরীক্ষাতে আসলে, যে হোয়াই ইজ দ্য ইমেজ অফ দ্য ইঞ্জিন এভোকড বাই দ্য পোয়েট ইন দ্য লেবানন টক, ঠিক আছে? এই কবিতা থেকে ইঞ্জিন রিলেটেড যে কোশ্চেন আসুক তোমরা এই কোশ্চেনটা লিখবে। ক্লিয়ার? দেখো কোশ্চেন কি বলেছে, ওই কথা বলতে দেখ, দ্য পোয়েট, ঠিক আছে? দ্য পোয়েট মানে কবি, কবিকে টেট হিউজেস, ঠিক আছে? দ্য পোয়েট টেট হিউজেস আইডেন্টিফাইস মানে কি? চিহ্নিত করেছে দ্য ইমেজ অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের যে চিত্রটাকে মানে চিহ্নিত করেছে উইথ দ্যাট অফ দ্য গোল্ডফিঞ্চের সাথে, ঠিক আছে? গোল্ডফিঞ্চের সাথে তুলনা করে সে এখানে আইডেন্টিফাই করেছে, চিহ্নিত করেছে ইঞ্জিনটারে। কি বলেছে প্রথম সেন্টেন্স আবার দেখো, the poet Ted Hughes identifies মানে কবি টেট হিউজেস আইডেন্টিফাইস মানে চিহ্নিত করেছে, আইডেন্টিফাই করেছে the image of the engine, ইঞ্জিনের ইমেজটাকে, চিত্রটাকে with that of the গোল্ডফিঞ্চের সাথে। ক্লিয়ার? প্রথম সেন্টেন্স এতটুকু। তারপরে an engine, একটা ইঞ্জিন হলো, is মানে হলো, an engine এটা ভাওয়াল এর জন্য n হয়েছে, an engine একটা ইঞ্জিন is মানে হলো the source মানে উৎস of energy মানে শক্তির উৎস, that is used to run a machine যেটা নাকি মেশিনটারে রান করতে সাহায্য করে। বুঝতে পারছো তো? তো the goldfinch is compared, goldfinch দ্বারা কম্পেয়ার করা হয়েছে to the energy, কম্পেয়ার করা হয়েছে to the engine, ইঞ্জিনের সাথে। কি বলেছে? goldfinch is compared, goldfinch দ্বারা কম্পেয়ার করা হয়েছে to the engine সাথে as মানে এই কারণে যে the bird is truly the source of energy and support for our family, এই কারণে যে পাখিটাও সেম সত্যিকারে, পাখিটা the bird পাখিটা is truly সত্যিকারে the source মানে উৎস of energy শক্তির উৎস and support for our family তার পরিবারের সাপোর্ট করে। এবার এই লাইনটা যদি এক্সট্রা এতটুকু দিলে হবে, ঠিক আছে? এতটুকু দিলেও হবে। এবার এই লাইনটা যদি তোমরা কেউ চাও যে দিতে পারো যে a machine একটা মেশিন can never work কাজ করতে পারে না কখনো উইদাউট মানে ছাড়া an engine, ইঞ্জিন ছাড়া একটা মেশিন কোনো সময় কাজ করতে পারে না। সিমিলারলি একইভাবে the bird's family পাখিটার পরিবারও can also never survive করতে পারতো না উইদাউট হার তারা ছাড়া। বুঝছি? একদম সহজ। এবার আবার দেখো the poet that uses identify করেছে the image of the engine, ইঞ্জিনের ইমেজটারে with that of the গোল্ডফিঞ্চের সাথে। an engine is the source of a মানে উৎস of source মানে source of energy, এনার্জির একটা উৎস that is used to run a machine যেটা নাকি মেশিনটা রান করতে সাহায্য করে। গোল্ডফিঞ্চ হলো কম্পেয়ার করা হয়েছে গোল্ডফিঞ্চটারে টু দ্য ইঞ্জিনের সাথে as মানে এই কারণে, ঠিক আছে? বা বিকজ এ লিখতে পারো মানে এই কারণে যে the bird is truly the source of energy, পাখিটাও সত্যি এনার্জি মানে শক্তির উৎস আর কি, এবং সাপোর্ট করার পরিবারের একটা মেশিনের যেরকম মানে শক্তির উৎস হলো ইঞ্জিন, সেরকম একটা মানে পাখিটার পরিবারেরও গোল্ডফিঞ্চ পাখিটার পরিবারেরও শক্তির উৎস হলো এই গোল্ডফিঞ্চ পাখিটা, মা পাখিটা। তো এই জন্য যেহেতু দুইটাই শক্তির উৎসের জন্য কম্পেয়ার করে গোল্ডফিঞ্চটারে ইঞ্জিনের সাথে তুলনা করা হয়েছে। বুঝছো তো? তো এরকম যে একটা মেশিন ক্যান নেভার রান উইদাউট ইঞ্জিন ছাড়া চলতে পারে না। সিমিলারলি দ্য বার্ডস ফ্যামিলি ক্যান নেভার সার্ভাইভ উইদাউট হার তারা ছাড়া সার্ভাইভ করতে পারতো না। এখন মিল তো অবশ্যই রয়েছে এতটুকু। তোমরা মতো করে সহজ ভাষাতে যতটুকু পারো শিখবা, ঠিক আছে? এটা হলো কোশ্চেন নাম্বার 1। এবার দেখবো আমরা কোশ্চেন নাম্বার 2টা। তো দেখো মানে আর দুটো কোশ্চেন আলোচনা করার আগে মেইন আমি কবিতাটা একটু দেখাচ্ছি। দেখো মেইনলি হলো একটা গাছ, ঠিক আছে? এই কবিতাতে দেখো সবাই একটা গাছের কথা উল্লেখ আছে, ঠিক আছে? এই কবিতাটার মধ্যে আমরা কি পাই? একটা গাছ পাই। এই গাছটার নাম হলো যে লেবানন টপ, ঠিক আছে? লেবানন ট্রি, গাছটার নাম কি? লেবানন ট্রি।
বুঝা গেছে তো? এই গাছটার নাম হলো ল্যাবারনাম ট্রি, কিন্তু কবিতাটার নাম হয়েছে যে ল্যাবারনাম টপ। ঠিক আছে, তো মনে একটা কোশ্চেন আসবে যে কবিতার মধ্যে মেইন আছে একটা গাছ ল্যাবারনাম ট্রি, কিন্তু কবিতার নাম হচ্ছে ল্যাবারনাম টপ। কেন? তো মেইন রিজনটা হলো এই কবিতাটা, ওই কথা বলছ, মেইন কথা হচ্ছে যে এই কবিতাটা পুরোটাই গাছের যে উপরের অংশটা রয়েছে না টপ, এই টপটারে লইয়ারই পুরো কবিতাটা। কিরকম পুরো কবিতাটা টপটারে লইয়া? দেখো এই কবিতাটার মধ্যে আমরা দুইটা জিনিস পাবো, একটা হলো একটা ল্যাবারনাম ট্রিরে পাইছি, দুই নম্বর আরেকটা পাবো যে একটা গোল্ডফিঞ্চ পাখিরে পাবো। ঠিক আছে, গোল্ডফিঞ্চ পাখি। তো এবার গোল্ডফিঞ্চ পাখি আর ল্যাবারনাম টপ এই দুজনের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ আমরা এই কবিতার মধ্যে দেখতে পাই। কিরকম? এই গোল্ডফিঞ্চ পাখির একটা বাসা এই একদম টপের মধ্যে রয়েছে, বুঝছো? তো এবার গোল্ডফিঞ্চ পাখি কি করতো, তার একটা কিছু বাচ্চা ছিল এই পাখিটার বাসার মধ্যে। এবার গোল্ডফিঞ্চ পাখিটা যখন মানে বাসা থেকে উড়ে চলে যায়, তখন এই পুরো গাছ সহ পুরো পরিবেশটা একদম সাইলেন্ট থাকে, নিস্তব্ধ থাকে যখন উড়ে চলে যায়। আবার যখন আসে তখন আবার এই গাছটা মানে মা পাখি এসেছে, তখন বাচ্চাগুলি একদম কিচিরমিচির শুরু করে দেয়। তখন মনে হয় যেন গাছটা পুরো জীবন্ত হয়ে গিয়েছে, বুঝছো তো? তো এই মানে এতটুকুই, মানে এই কবিতার মধ্যে কবি ট্যাট হয়েছে এটাই বর্ণনা করতে চেয়েছে যে একটি গাছের মধ্যে যে তার মা পাখি আসলে সজীব বস্তু কিছু গোল্ডফিঞ্চ পাখির সাহায্যে গাছটা জীবন্ত হয়ে উঠে, আবার মা পাখিটা উড়ে চলে গেলে গাছটা আবার সাইলেন্ট হয়ে যায়। এতটুকুই, যেহেতু মানে এই গাছটার মধ্যে পুরোটা একটা টপ মানে পুরো উপরের জায়গাটা মানে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে, এই জন্য এই কবিতার মধ্যে গাছটার নাম অনুসারে এই কবিতার নাম হয়েছে ল্যাবারনাম টপ। যেহেতু টপে পুরো প্রক্রিয়ার কাজকর্মগুলি, এই জন্য এটা ট্রি না হয়ে কবিতার নাম হয়েছে ল্যাবারনাম টপ। বুঝতে পারছো? তো ইম্পর্টেন্ট কোশ্চেন কি? ইম্পর্টেন্ট কোশ্চেন তিনটা শুধু। ঠিক আছে, এক নাম্বার দেখো এখানে ইঞ্জিন একটা কোশ্চেন হবে, যেটা ইঞ্জিন পড়েছি। এখানে লেখক মানে কবিতা পড়াতে গিয়ে একটা কোশ্চেন মানে বলেছে যে একটা গাড়ি চলতে গেলে বা যে কোনো যানবাহন চলতে গেলে, মেশিন চলতে গেলে যেরকম একটা ইঞ্জিন দরকার, ইঞ্জিনের মধ্যে তেল দিলে মানে ইঞ্জিনটা হলো মেন শক্তির উৎস, ইঞ্জিন ছাড়া একটা গাড়ি চলবে না, যানবাহন চলবে না। তো একইভাবে বলেছে যে মা পাখি যদি না আসে গাছটার মধ্যে জীবন্তটা ফুটে উঠবে না, মানে মা পাখি না আসলে মা পাখির বাচ্চারা বা পরিবারটা একদম নিষ্কর্ম হয়ে যাবে। তো মা পাখিটা যেরকম শক্তির উৎস তার পরিবারের জন্য, একইভাবে একটা গাড়ির জন্য ইঞ্জিনটা শক্তির উৎস। তো এই জন্য ইঞ্জিন যে শক্তির উৎস, মা পাখিকে শক্তির উৎস, এই জন্য মা পাখিটার ইঞ্জিনের সাথে কম্পেয়ার করেছে। এই জন্য আমরা কোশ্চেন নাম্বার 1টা পড়েছিলাম, বুঝছো? তো এবার এই কবিতার মধ্যে কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2টা হলো যে একটা কোশ্চেন যে মানে এখানে কবিতার মধ্যে যে গোল্ডফিঞ্চ পাখিটা গাছের মধ্যে আসার আগে এবং পরে গাছটার অবস্থা কিরকম হয়। আসার আগেও সাইলেন্ট থাকে, আবার আসার পরে আবার যাওয়ানোর পরেও সাইলেন্ট থাকে। ঠিক আছে, তো এই কোশ্চেনটি এরকম যে আসার আগে আফটার এন্ড বিফোর আফটার মানে অ্যারাইভাল গোল্ডফিঞ্চ পাখি হোয়াট হ্যাপেন ইন দ্য ট্রিজ, গাছের মধ্যে কি ঘটে। এই কোশ্চেনটা এখন আমরা কোশ্চেন নাম্বার 2তে আমরা দেখবো। কবিতার সামারি এতটুকুই যে একটা গাছ আছে ল্যাবারনাম ট্রি, একটা গোল্ডফিঞ্চ পাখি আছে, ল্যাবারনাম ট্রির উপরে টপের মধ্যে গোল্ডফিঞ্চ একটা বাসা বেঁধেছে, নেক্সট একটা বাসা বানিয়েছে। তো এবং এই বাসার মধ্যে কিছু বাচ্চা আছে। গোল্ডফিন পাখিটা যখন আসে গাছটা জীবন্ত হয়ে যায়, একদম মনে হয় যেন মানে বিকামস অ্যালাইভ হয়ে যায়, জীবিত হয়ে যায়। আবার যখন চলে যায় এটা আবার মনে হয় যেন একদম সাইলেন্ট হয়ে গেছে, এরকম। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 2টা দেখো। তাহলে কোশ্চেন নাম্বার 2টা, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে এখানে বলেছে যে হোয়াট হ্যাপেন্স টু দ্য ল্যাবারনাম ট্রি আফটার গোল্ডফিন্স ফ্লাইস অ্যাওয়ে। ঠিক আছে, কি বলেছে যে হোয়াট হ্যাপেন টু দ্য ল্যাবারনাম ট্রি। হোয়াট হ্যাপেন মানে কি ঘটে, ল্যাবারনাম ট্রির মধ্যে কি ঘটে। আফটার মানে পরে, দা গোল্ডফিন্স পাখি ফ্লাইস অ্যাওয়ে মানে উড়ে যাওয়ার পরে কি ঘটে। ঠিক আছে, অথবা হাউ ইজ দ্য ট্রি ট্রান্সফর্ম হয়ে যায় ডিউরিং দ্য বার্থ ভিজিট, পাখিটা আসার পরে কিভাবে ট্রান্সফর্ম হয়ে যায়। অথবা হোয়াট হ্যাপেন আফটার এন্ড বিফোর দ্য গোল্ডফিশ পাখি। ঠিক আছে, কামস টু দ্য ট্রি, এরকম আর কি। দেখো আনসারটা একদম সহজ ভাষাতে পড়বো, সহজ ভাষাতে লিখেছি। ডেফিনেটলি এই 3টা কোশ্চেন পড়বে, কমন পড়বে। দেখো কোশ্চেন নাম্বার 2 এবার দ্য ট্রি, দেখো কথা বলবে না। দ্য ট্রি, ওই চুপ। দ্য ট্রি মানে গাছটা, ইজ সাইলেন্ট মানে নীরব থাকে। ঠিক আছে, এস আই এল এন টি সাইলেন্ট থাকে,
স্টিল থাকে, একদম চুপচাপ থাকে, সোজা থাকে, এন্ড এমটি এবং খালি থাকে। এমটি তো খালি থাকে মনে হয়। বিফোর মানে আগে, এন্ড আফটার মানে পরে, ঠিক আছে। বার্ডস ভিজিট পাখির আগমনের, বার্ডস মানে পাখির, ভিজিট মানে আগমনের আগে এবং পরে পুরো গাছটা সাইলেন্ট থাকে, স্টিল থাকে, এমটি থাকে। এতটুকু ক্লিয়ার আশা করি। হোয়েন মানে যখন, দা বার্ড মানে পাখিটা, কামস মানে আসে, দেয়ার ইজ মানে সেখানে হয়, সাউন্ড একটা শব্দ হয়, মানে এই গাছের মধ্যে একটা শব্দ হয়, অফ কিসের শব্দ? চিরাপিং। চিরাপিং মানে হলো কিচিরমিচির। পাখির বাচ্চারা কিচিরমিচির করে না, এগুলো বলে চিরাপিং। চিরাপিং, ফ্লাটারিং মানে ছটফট করে, অফ উইংস তাদের যে ডানা, ডানার চিরাপিং ফ্লাটারিং এমন হয়, এন্ড এবং দা হোল, হোল মানে সমগ্র, ট্রি পুরো গাছটা, সমগ্র গাছটা, কামস এলাইভ, এলাইভ মানে জীবিত হয়ে যায়। পুরোটা কি বুঝালাম? দেখো, when the bird comes যখন পাখিটা আসে, there is sound of chirruping and fluttering of wings ডানার কিচিরমিচির শব্দ হয় পাখির, তারপরে and এবং the whole tree পুরো গাছটা comes alive জীবিত হয়ে যায়। the silence of the tree গাছের যে নীরবতাটা is broken, চুপ, broken মানে ভেঙে যায়, broken মানে ভেঙে যায়। the silence of the tree is broken গাছের যে নীরবতাটা ভেঙে যায় with the sudden arrival of the goldfinch, sudden মানে হঠাৎ, arrival মানে আগমন, of the goldfinch এর হঠাৎ আগমনের ফলে মানে এটা গাছের নীরবতাটা ভেঙে যায়, নীরবতা ভেঙে যায়। আবার যখন পাখিটা উড়ে যায়, বাট কিন্তু when যখন the bird আবার flies যখন উড়ে যায়, the laburnum tree becomes আবার absolutely পুরোপুরি quiet, quiet মানে আবার শান্ত হয়ে যায়, স্টিল হয়ে যায়, as if মনে হয় যেন there সেখানে is no creature living in it আর কোনো পাখি, জীবন্ত পাখি বাস করে না এমন, ঠিক আছে। এটা হলো absolutely। এবার পুরোটা আরেকবার পড়ছি, দেখো, দেখো the tree is silent থাকে, স্টিল থাকে, একদম চুপচাপ থাকে, and empty থাকে before and after the goldfinch visit গোলপাখির ভিজিট আগমনের, বুঝা গেছে? ক্লিয়ার। তারপরে when the bird যখন পাখিটা comes সেখানে আসে, and there is sound of chirruping and fluttering of wings ডানার কিচিরমিচির শব্দ হয়, and এবং the whole tree becomes alive হয়ে যায়, ঠিক আছে। তারপর the silence of the tree is broken ভেঙে যায়, ঠিক আছে। after মানে পরে, বা with the sudden arrival হঠাৎ আগমন of the goldfinch পাখির আগমনের ফলে পুরো গাছের সাইলেন্সটা ব্রোকেন ভেঙে যায়। বাট কিন্তু when যখন the goldfinch পাখিটা flies away মানে আবার চলে যায়, উড়ে যায়, the laburnum tree becomes আবার absolutely পুরোপুরিভাবে হোয়াইট হয়ে যায়, স্টিল হয়ে যায়, as if মনে হয় যেন there is no living creature in it এটার মধ্যে কোনো জীবন্ত প্রাণীই বাস করে না। ক্লিয়ার? একদম ইজি, এতটুকু, ঠিক আছে। এটা হলো কোশ্চেন নাম্বার 2। এবার আমরা দেখব কোশ্চেন নাম্বার 3 টা। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। তো এবার দেখব কোশ্চেন নাম্বার 3 টা, ঠিক আছে। তো দেখো কোশ্চেন নাম্বার 3, টু হোয়াট মানে কিসের সাথে, ইজ দ্য মুভমেন্ট, মুভমেন্ট মানে চলাফেরা, হ্যাঁ, অফ দ্য গোল্ডফিঞ্চ গোল্ডফিঞ্চের চলাফেরার সাথে কম্পেয়ার তুলনা করা হয়েছে, মানে কিসের সাথে? গোল্ডফিঞ্চ পাখির আগমন, যাওয়ান, চলাফেরার সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে। এমনিতে তো গোল্ডফিঞ্চের ইঞ্জিন অফ দ্য মেশিনের সাথে তুলনা করা হয়েছে, আবার যে গোল্ডফিঞ্চের যে মুভমেন্টটা এটার সাথে আবার তুলনা করা হয়েছে কিসের সাথে, এটাই দেখবো, ঠিক আছে। তারপরে হোয়াট ইজ দ্য বেসিস অফ দ্য কম্পারিজন, এই যে কম্পারিজনটা হয়েছে, তুলনাটা কোন কিসের বেসিসে হয়েছে সেটা লিখতে বলেছে, ঠিক আছে। দেখো পড়ছি, দ্য গোল্ডফিঞ্চ ইজ বিং কম্পেয়ার্ড, গোল্ডফিঞ্চটা ইজ বিং মানে হয়েছে কম্পেয়ার তুলনা করা হয়েছে টু এ লিজার্ড, লিজার্ডের সাথে, ঠিক আছে। এটা প্যাসিভ ভয়েসে লিখেছি, লিজার্ডের সাথে তুলনা করা হয়েছে, এটা হলো মেন উত্তর, লিজার্ডের সাথে তুলনা করা হয়েছে। এন্ড এবং ইটস মুভমেন্ট এটা চলাফেরার সাথে, কার? লিজার্ডের চলাফেরা এবং চলাফেরার সাথে তুলনা করেছে। আবার দেখো দ্য গোল্ডফিঞ্চ মানে গোল্ডফিশ পাখিটারে ইজ বিং কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে টু আ লিজার্ড এন্ড ইটস মুভমেন্ট এটা চলাফেরার সাথে। দেখো তারপরে দা পোয়েট কবি ফাইন্ডস, দেখো দা পোয়েট ফাইন্ডস মানে কবি খুঁজে পেয়েছে দা মুভমেন্ট অফ দা বার্ড মানে যে কবি খুঁজে পেয়েছে যে দা পোয়েট মানে কবি ফাইন্ডস মানে খুঁজে পেয়েছে দা মুভমেন্ট মানে চলাফেরা অফ দা বার্ড পাখি চলাফেরার সাথে সিমিলার মিল রয়েছে টু দ্যাট অফ দা লিজার্ড, লিজার্ড পাখিরা অনেক চলাফেরা মিল পেয়েছে, ঠিক আছে। তো দা বেসিস অফ দিস কম্পারিজন হলো তো দেখো আর বলছি দা পোয়েট মানে কবি, হ্যাঁ, ফাইন্ডস মানে খুঁজে পেয়েছে এই কবিতার মধ্যে যে দা মুভমেন্ট অফ দা বার্ড মানে এই লিজার্ড
লিজার্ড না, গোল্ডফিশ পাখিটার মুভমেন্ট যে এটা সিমিলার মিল আছে টু দ্যাট অফ দ্য লিজার্ডেরও মিল আছে, ঠিক আছে। দ্য বেসিস অফ দিস কম্পারিজন, এই কম্পারিজনের যে তুলনাগুলি পেয়েছে মানে যে বেসিস গুলো রয়েছে এগুলো হলো ইজ দ্যাট হলো যে ইট ইজ স্লিক, এটা হলো স্লিক একদম মানে মসৃণ, অ্যাব্রুপ্ট মানে আকস্মিক হঠাৎ চলে আসে, এন্ড অ্যালার্ট এবং সতর্ক, জাস্ট লাইক লিজার্ড, লিজার্ডের মতো, লিজার্ড মানে টিকটিকি, ঠিক আছে, টিকটিকির মতো এই গোল্ডফিশ পাখিটাও হঠাৎ করে স্লিক, একটু অ্যাব্রুপ্ট এন্ড অ্যালার্ট। বুঝছি? আরেকবার পড়িয়ে দিচ্ছি, দেখো প্রথমত কি বলেছে, দ্য গোল্ডফিশ মানে গোল্ডফিশ পাখিটা ইজ বিং কম্পেয়ার, তুলনা করা হয়েছে টু দ্যাট, তুলনা করা হয়েছে টু এ লিজার্ড এন্ড ইটস মুভমেন্ট, লিজার্ড এবং তার চলাফেরার সাথে। বুঝা গেছে? তারপরে দা পোয়েট কবি ফাইন্ডস খুঁজে পেয়েছে দা মুভমেন্ট অফ দ্য বার্ড, পাখির মানে চলাফেরার সাথে সিমিলার মিল আছে টু দ্যাট অফ দ্য লিজার্ডেরও। দ্য বেসিস অফ দিস কম্পারিজন ইজ মানে যে কম্পারিজনের যে বেসিস গুলো রয়েছে মেইন বিষয়গুলো সেটা হলো যে ইট ইজ স্লিক, এই গোল্ডফিশ পাখি, ইট মানে গোল্ডফিশ পাখিটা স্লিক, স্লিক মানে মসৃণ, অ্যাব্রুপ্ট মানে আকস্মিক, এন্ড এবং অ্যালার্ট সতর্ক, জাস্ট লাইক দ্য লিজার্ডের মতোই। এই কম্পারিজন গুলি পেয়েছে এই জন্যই তুলনা করেছে আর কি যে মুভমেন্ট অফ দ্য গোল্ডফিশ পাখির সাথে লিজার্ডের। আশা করি ক্লিয়ার বুঝতে পারছো। তো আজকের জন্য এতটুকুই। এই কবিতা থেকে আরেকটা জিনিস পড়বা শুধু, সেটা হলো সামারি, ঠিক আছে, সামারি বা সেন্ট্রাল বা সাবস্টেন্স যেটাই বলো, এটা নেক্সট পার্ট আমি আলোচনা করে দেবো, ঠিক আছে। তো আজকের জন্য টাটা, বাই বাই।